ইন্টারনেটে পর্ন সাইট সহজপ্রাপ্য হওয়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে আশঙ্কাজনক হারে বাড়ছে আসক্তি। এটা সাধারণত ক্লাস 5-6 থেকে দেখা যায় সমস্যাটা। আমার ভিতরেও এটা আছে। আমরা বিভিন্ন গেমস ডাউনলোড করতে যাচ্ছি, হঠাৎ করে একটা পর্ন সাইট ওপেন হয়ে যাচ্ছে। আশেপাশে যারা থাকে তারাও এইসব কথা শুনে, যারা আসক্ত না তারাও আসক্ত হয়ে পড়তেছে। সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রতিমন্ত্রী। পর্নোগ্রাফির আসক্তি যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা পেতির মতো হয়ে যাবে। এটা আমাদেরকে যে কোনো মূল্যে হোক এই অপপ্রয়োগ বন্ধ করতেই হবে। সাইবার সিকিউরিটি এজেন্সি করব এবং সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম আমরা করব। তারা কিন্তু তৎপর হবে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা তৈরি করা। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। নারায়ণগঞ্জে প্রচারণায় প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, উন্নয়নের ধারাবাহিকতা আর সবুজ নগরী গড়ার অঙ্গীকার আইভি। অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন সাখাওয়াত। কারখানায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং নারী ও প্রতিবন্ধীদের জন্য আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা সামিটের উদ্বোধন। চট্টগ্রামে নিহত ছাত্রলীগ নেতা দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তের পর জানালেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান। এবং বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে জেলেরা, সব হারিয়ে সর্বশান্ত অনেকে। প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। গত কয়েকদিনের মতো আজও সকালেই গণসংযোগে নেমেছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে শুনছেন তাদের সমস্যা আর দিচ্ছেন সমাধানের আশ্বাস। জনগণের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা। গত কয়েকদিনের মতো রোববার সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। নারায়ণগঞ্জের বন্দর এলাকার মদনপুর ও কুড়িপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। এ সময় তার সব অসমাপ্ত কাজ শেষ করার জন্য দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চান তিনি। সেই সাথে বন্দর এলাকার 9টি ওয়ার্ডের ঘরে ঘরে গ্যাস লাইন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। আপনারা দেখেছেন যে সিদ্ধিরগঞ্জে একই প্রবলেম, নারায়ণগঞ্জেও কিন্তু একই প্রবলেম। গ্যাস আছে কিন্তু গ্যাসের চাপ খুব কম, আর এই অঞ্চলে নতুনভাবে গ্যাস আসতেছে। এটা তো অবশ্যই সমাধানের একটা উপায় খুঁজতে হবে এবং এই ব্যাপারে আলাপ আলোচনা করে চেষ্টা করব যে কিভাবে সমাধানটা করা যায়। অন্যদিকে নগরীর তামাকপট্টি এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপি মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। গণসংযোগে নেমে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আওয়ামী লীগ প্রার্থীর বক্তব্যেরই প্রতিধ্বনি। নির্বাচন কমিশন থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যে এখানে সেনাবাহিনী নিয়োগের প্রয়োজন নাই, সেটা আমি মনে করি আওয়ামী লীগের প্রার্থী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের একটা প্রতিধ্বনি। নারায়ণগঞ্জের জনগণ চায় তাদের যে উৎসাহ উদ্দীপনা ভোট নিয়ে, সেই উৎসাহ উদ্দীপনাটা যাতে শেষ হয়ে না যায়, তারা যাতে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করে। নির্বাচনে সৎ, যোগ্য ও জনকল্যাণে কাজ করবে এমন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আর সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নগরবাসীর সেবার জন্য কে হবেন আগামীর মেয়র, এখন সেদিকে তাকিয়ে থাকতে হবে আর অপেক্ষা করতে হবে 22 ডিসেম্বর পর্যন্ত। শাফিন জাহিদ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে সেনাবাহিনী নিয়োগের কথা বলে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরই বিজয় লাভ করবে। এই নারায়ণগঞ্জে নির্বাচন আমরা আমাদের প্রার্থী দিয়েছি, এখন বলা হচ্ছে যে সেখানে সেনাবাহিনী দিতে হবে।
যখন তখন সেনাবাহিনীকে নির্বাচনে বা বিভিন্ন কাজে ডেকে আমরা তাদেরকে রাজনীতিকরণ করতে চাই না। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা দেখবেন, সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মাঝাভাঙ্গা বিএনপি দলটি আবার দাঁড়াবার চেষ্টা করছে। আমরা মন্ত্রীরা যেতে পারি না, আমাদের এমপিরা যেতে পারে না, অথচ বিএনপির সর্বস্তরের নেতারা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সবাই সেখানে যাচ্ছে এবং সারাদিন বিভিন্ন কথাবার্তা বলছে। এমনকি বেগম খালেদা জিয়া সেখানে যাবেন, হয়তো শোনা যাচ্ছে তিনিও যাবেন। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই তারা অভিযোগের রাজনীতি, নালিশের রাজনীতি, বিভিন্ন কথামালার রাজনীতি শুরু করেছেন। আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জ নির্বাচনে তারা কোনো অবস্থাতেই সফলকাম হবে না। শিল্পে কর্মপরিবেশ ও প্রশিক্ষণ নিশ্চিত করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা ও দক্ষতার সমন্বয়ে জাতীয় সক্ষমতা অর্জন করতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দক্ষতা, নিয়োগযোগ্যতা ও শোভন কাজ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল বা বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের আয়োজনে দক্ষতা, নিয়োগযোগ্যতা এবং শোভন কাজ শীর্ষক ঢাকা সম্মেলন শুরু হলো। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের উদ্বোধনী পর্বে শ্রমিক স্বার্থ উন্নয়নে বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সক্ষমতা অর্জনে শ্রমিকদের দক্ষতা ও প্রশিক্ষণ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানান। শিল্পপতিদের স্ব কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিক সংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ সহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করবার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, নতুন কর্মপরিবেশ সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে প্রচুর অর্থের প্রয়োজন। তাই সরকার মানব সম্পদ উন্নয়ন তহবিল গঠনের পদক্ষেপ নিয়েছে। এ সময় আন্তর্জাতিকভাবে পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পেলেও তা মূলত তৈরি পোশাক ও সীমিত সংখ্যক বৈদেশিক বাজারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমাদের ভবিষ্যৎ অর্থনীতি এবং কর্মসংস্থানের জন্য আমাদের পণ্যের বৈচিত্র্য ও পণ্যের বাজার সম্প্রসারণ একান্তভাবে প্রয়োজন। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে শিল্পের প্রসার ও মানসম্মত কর্মপরিবেশ সৃষ্টিতে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের পাশেই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ও সমান কর্মপরিবেশ সৃষ্টিতে তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে যেসব ব্যানার ফেস্টুন টানানো ছিল তা 14 ডিসেম্বরের মধ্যে নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশ দেন তিনি। এ সময় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন নানক। এখনো পর্যন্ত সম্মেলন সংক্রান্ত অভিনন্দন বার্তা জানিয়ে যারা বিভিন্ন ব্যানার ফেস্টুন টানাচ্ছেন বা টানিয়েছেন তাদেরকে অবিলম্বে জরুরি ভিত্তিতে আগামী 14 ডিসেম্বরের পূর্বে এই ব্যানার, ফেস্টুন, তোরণ ইত্যাদি সকল ধরনের প্রচারণাগুলি নামিয়ে ফেলতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আশা আকাঙ্ক্ষা, ক্ষোভ, হতাশা এড়িয়ে গিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে সরকার। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ফখরুল আরো বলেন, সত্যকে লুকিয়ে রেখে জনগণকে বোকা বানানোর চেষ্টা করে শেষ রক্ষা হবে না সরকারের। আজকে একজন আওয়ামী লীগের নেতা বলেছেন বিএনপি নাকি মানবতা বিরোধী কাজ করছে। হাসিরও কথা নয়, লজ্জার কথা, দুঃখের কথা যে সরকারি দল অথবা সরকারের মন্ত্রীরা যদি উট পাখির মতো সত্যকে লুকিয়ে রাখার জন্য বালুর মধ্যে মাথা ডুবিয়ে রাখেন, তাতে তো ঝড় থেমে যাবে না, ঝড় থামবে না। আজকে এরা সত্যকে লুকিয়ে রাখতে চাইছেন, এড়িয়ে যেতে চাইছেন। জনগণের যে ক্ষোভ, দুঃখ, বেদনা, যন্ত্রণা তাকে এড়িয়ে গিয়ে জনগণকে পুরোপুরিভাবে বোকা বানাতে চাচ্ছেন। এতে করে শেষ রক্ষা করা যায় না, ইতিহাস তা বলে না।
সন্ধ্যার সময় আরো থাকছে। খুলনা শিশু সদনের প্রথম শ্রেণীর 3 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভের মুখে স্কুল দপ্তরি আটক। রাজধানীর স্কুল শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে পর্নোছবির আসক্তি। ইন্টারনেটে পর্ন সাইটের অনিয়ন্ত্রণ খুব সহজেই শিশুদের ঠেলে দিচ্ছে অন্ধকার জগতের দিকে। ফলে দীর্ঘমেয়াদে এই শিশু কিশোররাই জড়িয়ে পড়ছে বড় বড় অপরাধের সাথে। অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ নেবার আহ্বান সমাজবিজ্ঞানীদের। আরো দেখুন মুজাহিদ শুভর রিপোর্টে। প্রযুক্তির কল্যাণে শিশুদের হাত পর্যন্ত পৌঁছে গেছে স্মার্টফোন। অভিভাবকের অসচেতনতা আর ইন্টারনেটে পর্ন সাইটের অনিয়ন্ত্রণ অজান্তে শিশু কিশোরদের পরিচয় করে দিচ্ছে পর্নোগ্রাফির অন্ধকার জগতে। এই অন্ধকার শিশুর সামনে জ্বলতে থাকা সম্ভাবনার সবটুকু আলো কেড়ে নিচ্ছে একটু একটু করে। এটা সাধারণত ক্লাস 5-6 থেকে দেখা যায় সমস্যাটা। আমার ভিতরেও এটা আছে। আমরা বিভিন্ন গেমস ডাউনলোড করতে যাচ্ছি, হঠাৎ করে একটা পর্ন সাইট ওপেন হয়ে যাচ্ছে। আমরা আমাদের জীবনটা যেভাবে গড়তে চাচ্ছি সেভাবে হয়তো বা গড়তে পারবো না যদি আমরা এগুলোর মধ্যে আরো দিন দিন বেশি আসক্ত হয়ে পড়ি। এগুলো আমাদের সমাজের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ। আমাদের উচিত এগুলোকে বন্ধ করা। আশেপাশে যারা থাকে তারাও এইসব কথা শুনে, যারা আসক্ত না তারাও আসক্ত হয়ে পড়তেছে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন বলছে স্কুলগামী শিক্ষার্থীদের প্রায় 77% কোনো না কোনোভাবে পর্নোগ্রাফি দেখছে। বিকৃত যৌন শিক্ষার মধ্য দিয়ে বেড়ে ওঠা এসব শিশুরা আগামী দিনের হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে বলে ধারণা করছে সমাজবিজ্ঞানীরা। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। এটার মানে কাঙ্ক্ষিত রূপটা কি? কাঙ্ক্ষিত তার একটা মেয়ের সাথে তার পরিচয় হবে, সেটা একটা সাইকোলজিক্যাল রিলেশন, সেটা একটা লাভ অ্যাফেয়ার হতে পারে, একটা বিয়ে হতে পারে। তার আগেই সে এটার প্রতি এক্সপোজড হচ্ছে এবং দেখা যাবে যে সে যখন 40 কিংবা 50-এর আগেই তার এই যৌনতার প্রতি তার এক ধরনের বিতৃষ্ণা তৈরি হচ্ছে। পর্নোগ্রাফির আসক্তি যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা বেতির মতো হয়ে যাবে। এটা আমাদেরকে যে কোনো মূল্যে হোক এই অপপ্রয়োগ বন্ধ করতেই হবে। সমস্যা সমাধানে শিগগিরই সাইবার সিকিউরিটি এজেন্সি তৈরির মাধ্যমে শিশু কিশোরদের ইন্টারনেটের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় আমরা যেই সাইবার সিকিউরিটি এজেন্সি করব এবং সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম আমরা করব, তারা কিন্তু তৎপর হবে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, সচেতনতা তৈরি করা। পর্নোগ্রাফির ছোবল অধিকাংশ শিশুদের মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি অনেক শিশুদের পর্নোগ্রাফি তৈরি করতে উৎসাহিত করছে। ধীরে ধীরে এই শিশুরাই খুন, রাহাজানি, মাদকাসক্তির মতো বড় বড় অন্যায়ের দিকে ঝুঁকে পড়ছে বলে মত সমাজবিজ্ঞানীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিচারাধীন বিষয়ে বিচারপতি ও নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে বাংলা একাডেমিতে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিচারিক কাজে বিচারক এবং বিচারপতিবৃন্দকে কোনোভাবেই নির্বাহী বিভাগ কোনো হস্তক্ষেপ করে না। এটা আমরা করি না। এটা বাংলাদেশের কালচারে আগে যা ছিল তার আমূল পরিবর্তন কিন্তু হয়েছে এবং সেই জন্যই আমি মনে করি যে 116 ক আমরা সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ বলেন, অন্যান্য বিভাগ বলেন, আমরা মেনে চলছি। সন্ধ্যার সময় আরো থাকছে। ব্রিটেনে অবৈধভাবে দাম বাড়ানোর অভিযোগে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ইনককে জরিমানা করায় স্বাগত জানালো সাধারণ মানুষ। অনুকরণীয় হতে পারে বাংলাদেশের জন্যও। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দ্বিতীয়বার ময়নাতদন্তে চট্টগ্রামে নিহত ছাত্রলীগ নেতা দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে একথা জানান ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। তবে ভিসেরা প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। এ সময় দিয়াজের পরিবারের পক্ষ থেকে আবারও দাবি করা হয় সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। আমার ছেলেকে তো আমি আদর করে কোনোদিন একটা থাপ্পড়ও দিই নাই, একটা চিমটিও দিই নাই। আমার ছেলে কুরবানি গরুর মতো ধর্ম করছে বাঁচার জন্য।
সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। সন্তানকে তো হারিয়েছেন, সেই সঙ্গে ছেলে হত্যার বিচারের আশাও যেন হারানোর পথে। তাই তো ছাত্রলীগ নেতা দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্ত চলাকালে মর্গের বাইরে বসে এভাবেই আকুতি জানালেন তার মা। এটা একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ বলে নাই হত্যা ছাড়া আত্মহত্যা। আমি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাতে চাই আমি। তবে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানালেন, দিয়াজের শরীরে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। আমরা যা যা পাইছি সেগুলি পর্যালোচনা করে এবং আমরা সিন অফ ক্রাইম ভিজিট করব, যেখানে সে মারা গেছে ওই জায়গাটাতে আমরা ভিজিট করব এবং প্রথম ময়নাতদন্তের সময় যারা সাক্ষী হিসাবে ছিল তাদের সাথে আমরা কথা বলবো এবং প্রথম ময়নাতদন্ত যারা সম্পন্ন করেছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমরা আঘাতের চিহ্ন পাইছি, এটা এই সবকিছু আমরা আমাদের ফাইনাল ওপিনিয়নে জানাবো। দ্বিতীয় ময়নাতদন্ত শেষে বিচার পাওয়ার স্বপ্ন দেখছে তার পরিবার। আবারও দাবি, দিয়াজ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এখন আমরা আশাবাদী, আশায় তো বুক বাঁধতেই হবে। তবে আমরা জানতে পারছি, আমরা ঢাকায় এসে যেটা জানলাম যে এখানে আমাদের আগে আসামিরা ঢাকায় আসছে এবং তারা জোর তদবির চালাচ্ছে যে এই পিএম রিপোর্টটাকেও বায়াস করার জন্য। এর আগে চট্টগ্রামে তার প্রথম ময়নাতদন্তে শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে উল্লেখ করা হয়। বলা হয় দিয়াজ আত্মহত্যা করেছে। তবে পরিবার তা প্রত্যাখ্যান করে আদালতে হত্যা মামলা দায়ের করে। পরে আদালত দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেন। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রানা নামে একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে নগরীর আলকরণ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিউ মার্কেট এলাকার একটি দোকানের দখল নিয়ে রানার সঙ্গে ইব্রাহিমের দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে নগরীর আলকরণ এলাকায় ইব্রাহিমকে একা পেয়ে গুলি করে রানা ও তার সঙ্গীরা। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, ইব্রাহিম স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় মাদক বিরোধী কঠোর অবস্থানের জন্যই তাকে হত্যা করা হয়েছে। খুলনায় প্রথম শ্রেণীর 3 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্কুল দপ্তরিকে আটক করেছে পুলিশ। নির্যাতিত 3 শিশুই সরকারি শিশু সদনের। এলাকাবাসীর অভিযোগ, দপ্তরি বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে। তরিকুল ইসলামের রিপোর্ট। এলাকাবাসীর অভিযোগ, 4 ডিসেম্বর সরকারি টুটপাড়া মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ মাহমুদের 52তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান চলছিল। সেই সুযোগে স্কুলের প্রথম শ্রেণীর 3 শিক্ষার্থীর উপর যৌন নির্যাতন চালায় দপ্তরি বাচ্চু হাওলাদার। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। পরে অভিভাবকদের বিক্ষোভের মুখে রোববার পুলিশ বাচ্চুকে আটক করে। ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের চেয়ার থাকে আর হেডমাস্টারের চেয়ার থাকে না, শুধুমাত্র ওনার জোরেই বাচ্চু সাহেব এটা করছেন। স্যাররা নিয়ে ওরা লুকায় রেখে বলে কি আমরা দেখবানি। আমরা বলছি কি প্রশাসন খবর দেন, প্রশাসন খবর দিয়ে তারপরে আপনাদের সাংবাদিকরা একটা ফোন দিয়েছে আইসে, তারপর আমরা এই ব্যবস্থা নিয়েছি। এখানে যদি এই ধরনের গর্হিত কাজ হয়, যে ধরনের কাজ হয় ন্যাক্কারজনক, এখানে তার তো পড়বে না। এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষক সঞ্জয় সেনাকে পাওয়া না গেলেও সহকারী শিক্ষক মিজানুর রহমান জানান, অভিযুক্ত বাচ্চুকে শোকজ করা হয়েছে। থানা শিক্ষা অফিসের মাধ্যমে তাকে শোকজ করা হয়েছে, প্রধান শিক্ষক করেছেন। এখন এই অবস্থা আছে, এখন আমরা প্রমাণের অপেক্ষায় আছি যে আসলে আদৌ ঘটনাটা সত্য কিনা। যে সত্য হয় আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হোক। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। বাচ্চু হাওলাদার 35 বছর বয়স। সে বেশ কয়েকদিন যাবৎ স্কুলের মেয়েদের বিভিন্নভাবে যৌন নিপীড়ন করত। এই সংক্রান্ত প্রেক্ষিতে তাদের অভিভাবকরা এসে আজকে জানতে পারে, বিষয়টা আরো বিস্তারিতভাবে জানতে পারে। জানার এক পর্যায়ে তারা আটক করে রাখে। আটক করার পরে আমরা বাচ্চু হাওলাদারকে থানাতে নিয়ে এসেছি। এদিকে এই ঘটনায় ক্ষোভ জানিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর এই স্কুলে না ঘটতে পারে, তার জন্য এখানকার যারা শিক্ষক আছেন, যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন, যারা এর সঙ্গে জড়িত আছেন, তাদের সকলকে আমি আহ্বান জানাবো। 1896 সালে প্রতিষ্ঠিত টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চু হাওলাদার 2013 সাল থেকে চাকরিরত। তার বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলেরা। অনেকেই সাগরে মাছ না ধরে ফিরে আসছেন, আবার যারা যাচ্ছেন তাদেরও সব হারিয়ে সর্বশান্ত হতে হচ্ছে। এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এক্ষেত্রে চরম লোকসানের মুখে পড়েছেন বোট মালিকরা। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, বারবার জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সাগরের মাছ দিয়ে বাংলাদেশের মৎস্য চাহিদার যেমন ব্যাপক অংশ পূরণ করা হয়, তেমনি বিদেশে রপ্তানি করেও আয় করা হয় বৈদেশিক মুদ্রা। নগরীর ফিশারিঘাট এলাকার পাশাপাশি বাঁশখালী, মহেশখালী এবং কুতুবদিয়া থেকে প্রায় 40,000 বোট প্রতিনিয়ত সাগরে মাছ ধরতে যায়। কিন্তু গত কিছুদিন ধরে মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়ার গভীর সাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় অধিকাংশ বোট ও জেলেরা ভয়ে আতঙ্কে সাগরে মাছ ধরতে যাচ্ছে না। বোট মালিকদের অভিযোগ, জলদস্যুরা জেলেদের সর্বস্ব কেড়ে নিয়ে মাছ ধরার জাল, বোট পুড়িয়ে দিচ্ছে। এমনকি সাম্প্রতিক সময়ে কয়েকজন জেলেকে হত্যা করে সাগরে ফেলে দিয়েছে। প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে, মাঝি মাল্লারা আরো ভয় পায় যে একটা লোক যদি গুলি করে মেরে ফেলে, সরকার থেকে কোনো অনুদান নাই, আর আমরা মালিক পক্ষ থেকে 10,000, 20,000 টাকা, এই টাকা দিয়ে একটা গরিব মানুষের কি হয়। আর সাগরে মাছ ধরতে যেতে না পেরে অনেকটাই অলস সময় কাটাচ্ছেন জেলেরা। এতে চরম লোকসানের সম্মুখীন হচ্ছেন বোট মালিকরা। জলদস্যুরা আমাদের অনেক ক্ষতি করে, কারণ আমরা জাল বসাইছি, এখন কাজ করব, মাছ তুলবো, ওই টাইমে এসে ওরা জামিলা করতেছে, জাল ছাইরা দিয়ে অন্য আরেক বুট 3-4 বুট একত্রিত বসে থাকতে হয়, আমাদের কাজ করতে পারি না। জলদস্যুরা ডাকাতি করে, তাহলে আমাদের লোকজনকে মারধর করে, প্রায় সময় জিম্মি করে ওদেরকে টাকা পয়সা আদায় করে। বোটটা যদি শিপে সাগরে যেতে না পারে, বসে থাকলে বোটটা ওয়েস্টেজ হয়, বা বসে থাকতে থাকতে বোটটা নষ্ট হয়ে যায়, তাহলে তো অনেক ক্ষতি হয়। যদি সাগরের জলদস্যুতা বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সামনের দিনগুলোতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিশারিঘাট মৎস্য ব্যবসায়ী সমিতি। জলদস্যু সরকার যদি 1 মাসের ভিতরে বন্ধ না করে, আমরা আগামী 1 মাসের মধ্যে কঠোর আন্দোলনে যাব। সংশ্লিষ্টদের আশঙ্কা, অবিলম্বে সাগরে জলদস্যুতা বন্ধ করা না গেলে সম্ভাবনাময় এ মৎস্য খাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রিটেনে অবৈধভাবে ওষুধের দাম বাড়ানোর অভিযোগে বিশ্বের সবচেয়ে বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ইনককে জরিমানা করার ঘটনাকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের মানুষ। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি একটি ওষুধের কয়েক গুণ মূল্য বৃদ্ধির প্রমাণ পাওয়ায় £8.5 কোটি জরিমানা করা হয়। আর এই জরিমানার বিষয়টি বাংলাদেশও ওষুধের দাম নিয়ন্ত্রণে অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ব্রিটেনে মৃগী রোগের একটি ওষুধের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এরপরই তদন্তের ভিত্তিতে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অপরাধে বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারকে প্রায় $11 কোটি বা £8.5 কোটি জরিমানা করা হয়। ব্রিটেনে প্রায় 48,000 রোগী এই ওষুধ সেবন করে। মৃগী রোগের ওষুধের আর কোনো বিকল্প না থাকায় রোগীদের জন্য অতিরিক্ত মূল্যে তা কিনতে হয় ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে। আইনি যুক্তিতর্ক ও তদন্ত শেষে এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জরিমানা প্রদানকারী সংস্থা CM এর এই শীর্ষ কর্মকর্তা। ফাইজারের ওষুধের দাম বাড়ানোর বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু ফাইজার নয়, বড় পরিসরে আমাদের তদন্ত চলছে। ওষুধ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে আমাদের এই অভিযান চলবে। ওষুধের মূল্য বৃদ্ধির কারণে জরিমানার এই বিষয়টিকে জনগণের স্বার্থে আইনের সঠিক প্রয়োগ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। ফাইজারকে যে £84 মিলিয়ন ফাইন দেওয়া হয়েছে এই দেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা করার জন্য, এই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ সরকারের জন্য। বাংলাদেশের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান যত বড়ই হোক না কেন এবং যত প্রসিদ্ধই হোক না কেন, সরকারের উচিত, আইন অবশ্যই আছে আমাদের দেশে, আমি এটা বলছি না যে আইন নেই, বাট সরকার উচিত হচ্ছে এটাকে প্রয়োগ করা। ফাইজারকে বিশাল অঙ্কের এই জরিমানার ঘটনাটি পুরো দুনিয়ায় আলোচিত বিষয় হয়ে উঠেছে। ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকরা মনে করছেন এই ঘটনাটি বাংলাদেশে ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি ঠেকাতে সহায়তা করবে। বাংলাদেশ সরকারের কম্পিটিশন রেগুলেটরি মেডিসিনের বডি থাকা দরকার, যারা এদের প্রাইস বা নির্ধারণ করবে এবং সব সময় সেটাকে মনিটর করবে। তা না হলে লোক যারা তারা এটা এফোর্ড করতে পারতেছে না। ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রায় ওষুধের দাম বাড়ায়। এ বিষয়ে বাংলাদেশে আইন থাকলেও তার সঠিক প্রয়োগ নেই বলে অভিযোগ রয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। মিশরের কায়রোতে একটি গির্জার কাছে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন 25 জন। এই হামলায় আহত হয়েছে অন্তত 50 জন। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। তবে হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এর আগে গত শুক্রবার কায়রোতে বোমা বিস্ফোরণে 6 পুলিশ সদস্য নিহত হয়। ওই হামলায় আহত হয়েছিল অন্তত 4 জন। দেশটির প্রথম গণতান্ত্রিক সরকার মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর অস্থিরতা সৃষ্টি হয়। এরপর থেকেই বিভিন্ন স্থানে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটছে।
স্প্যানিশ লিগের খবর। দেপোর্তিভো লা করুনাকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অপেক্ষাকৃত দুর্বল দেপোর্তিভোর বিপক্ষে বেল, বেনজেমা, রোনালদোকে ছাড়াই একাদশ সাজান জিদান। ফরওয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। 50 মিনিটে স্কোর পাস থেকে বল পেয়ে ম্যাচের ডেডলক ভাগেন আলভারো মোরাতা। 63 ও 65 মিনিটে স্ট্রাইকার লুইস মাতোর জোড়া গোলে 2-1 লিড নেয় দেপোর্তিভো। 84 ডিয়াজের গোলে সমতায় ফেরে স্বাগতিক রিয়াল। আর ম্যাচের শেষ মুহূর্তে সার্জিও রামোসের দুর্দান্ত এক গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন লস ব্লাঙ্কোসরা। এ জয়ে 37 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল জিদান শিষ্যরা। In the early stages of the second half managed to turn it around. They found 2 goals from absolutely nowhere. The substitute Jose Lu was inspired when he came. সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। চট্টগ্রামে নিহত ছাত্রলীগ নেতা দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তের পর জানালেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান। নারায়ণগঞ্জে প্রচার প্রচারণায় প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, উন্নয়নের ধারাবাহিকতা আর সবুজ নগরী গড়ার অঙ্গীকার আইভির। অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন শাখাওয়াত। কারখানায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং নারী ও প্রতিবন্ধীদের জন্য আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা সামিটের উদ্বোধন। ইন্টারনেটে পর্ন সাইটের সহজ প্রাপ্যতায় শিশু শিক্ষার্থীদের মাঝে বাড়ছে আসক্তি। সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় আতঙ্কে জেলেরা। সব হারিয়ে সর্বশান্ত অনেকে। প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।